আজকে আমরা দরবারে সুলতানে কথা বলবো একজন কবির সঙ্গে, একজন চিত্রকরের সঙ্গে। মানুষ একজনই, কিন্তু তার সত্তা দুটো। কবি এবং চিত্রকর শামশেদ তাবরেজি আজকে দরবারে সুলতানে আমাদের সঙ্গে আছেন। আমরা আলাপ করব কবিতা, সাহিত্য, রাষ্ট্র, রাজনীতি, সমাজ, স্মৃতি এবং আরো অনেক কিছু নিয়ে আমাদের এই আলাপসালাপ। আমরা আশা করি যে সেই জায়গাটা হয়তো তৈরি হবে, যে আমরা বড় করে যেভাবে দেখতে পারবো সেরকম মন মানসিকতা আমাদের তৈরি হবে। আমরা যে কথাটাই ছিলাম সেই কথাটাই আবার আসি, সেটা হচ্ছে যে ওই কবিতা এবং চিত্রকলা, এই যে জায়গাটা আমরা আপনার যে বিচরণের জায়গাটা, সেই জায়গাটা মানে আপনি বলছিলেন যে কিভাবে তৈরি হলো, তারপরে কি রকমের একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, সেইগুলো আপনি বলছেন। আচ্ছা, আমি ছোট করি বলি আর কি। যেটা হলো যে লিখতে লিখতে তারপরে দেখলাম কি যে আমাদের, আমি সত্যি করতে বলি, আমাদের কবি সমাজ যের মধ্যে যে ধরনের গাছটা থাকা দরকার, চিন্তার যে এটা থাকা দরকার, আমার মনে হয় যে দার্শনিকভাবে খুব কম কবি চিন্তা করতে পারে এখানে। এটা একটা সমস্যা আমার কাছে। কিন্তু ওটা তো একই জিনিস, আমরা তো নানা ইউরোপের দেখি যে একটু আগে যে দার্শনিকদের বা আমাদের এখানকার চিন্তার সমস্যা নিয়ে যে কথাগুলো বলছিলেন, সেইটার মধ্যে যে আকাঙ্ক্ষার জায়গাটা আপনি প্রকাশ করলেন সেগুলোর ভিতর দিয়ে, এই আকাঙ্ক্ষা কি আপনার কবিতায়, আপনার চিত্রকলায় আপনি এক্সপ্রেস করতে চান? কারণ আপনি বলছিলেন যে আপনি তো এক্সপ্রেস করেন নিজেকে। না, আমি এক্সপ্রেস করি, মানে আমার ব্যক্তিগত জায়গাটা এক্সপ্রেস করি। মানে আমি তো সারাক্ষণ কথা বলি, মানুষ তো সারাক্ষণ কথা বলে, মানুষ সারাক্ষণ ভাবে, হয়তো নিদ্রা গেলে হয়তো না। কিন্তু আমার একটা, যেহেতু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক বড় অ্যাসোসিয়েশনের মধ্যে, স্কুলে এবং তাছাড়া নানান রকমের আমি কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম, খুব অ্যাক্টিভ একটা লোক ছিলাম। তো এই বড় হতে গিয়ে লেখাটা আমাকে কখনো একটা মাধ্যম নয়, সাহিত্য মাধ্যম হিসাবে আসে নাই। লেখাটা জাস্ট একটা অটোমেটিক্যালি ইট কামস উইথ মাই এজ, আমার বয়সের সঙ্গে সঙ্গে এসছে। কিন্তু ছবি আঁকাটা তো স্কুলে আমাদের সামান্য শেখাতো, বাসায়ও অন্যেরা একটু, আমার বোন আঁকতো, আম্মা একটু করতো, সেই জন্য দেখলেন। কিন্তু পরে যেটা হলো যে আমার একটা দুর্ঘটনা ঘটলো আর কি, সেটা বলি, আমার অফিসে আমার স্ট্রোক হয়। আমার দপ্তরে আমি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি চালাইতাম, সেখানে যখন স্ট্রোক হয় তখন ওনারা আমাকে হসপিটালে না পাঠিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় পাঠানোর পরে তো আমি বোধহয় 6-7 দিন বোধহয় ছিলাম, মানে নির্জীব ছিলাম। পরে ফাইনালি যেটা হয়, আমি আস্তে আস্তে বেঁচে উঠি, কিন্তু আমার বা চোখটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পরে, এবং এই চোখটারও 35% নষ্ট হয়ে যায়, ডান দিকেরটা। সেইটা আমার মধ্যে একটা খুব বেদনার একটা জায়গা তৈরি করে, আমি দেখতে পাচ্ছি না। এবং ধরেন যে আমি মানে মজা করে বলি যে আমি যদি একটা ফিল্ম বানাই, তাহলে আমি 40% বাম ব্ল্যাক রাখবো সবসময় ফিল্ম। মানে আমি যা দেখি, তো এই যেমন বা দিকে আমি দেখতে পাচ্ছি না, তা আমাকে ঘুরে দেখতে হয়। সে কারণে রাস্তায় অপদস্থ হতে হয়, রিক্সার নিচে পড়তে হয়। এটা আগে বেশি ঘটতো, তারপরে আমাদের বন্ধু মামুন হুসাইন বললো যে আস্তে আস্তে নেচারের কাছে চলে যাবেন। তারপরে তো এখনো হয় তবু। তারপরে আমি আমার কন্যা আর শিশির ভট্টাচার্য, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, তো ওরা বললো কি তুই তো দাগাদাগি করতি, তাহলে তুই ছবি আঁক। তখন এই যে কোভিডের সময়, এই টাইমটা আমি খুব ডিপ্রেসড। আমি এক সময় হাসপাতালেও ভর্তি হইতে হয়, কিন্তু এই সময়টা আমি একদম ঘরে থাকাটা যেহেতু বাধ্যগত, তখন আমার এই উপদেশ পাই। তো শিশির আমার জন্য তার বাসায় পড়ে থাকা কিছু লং নিয়ে আসে, সেইটা দিয়ে আমি যেভাবে যা পারি করি। কিন্তু যেভাবে যে প্রক্রিয়াতে আমি ছবি আঁকা শুরু করি, সেটাও আমার শিল্প বলে কোনো ধারণার থেকে না। আমি জাস্ট মানে ছড়িয়ে ছিটিয়ে কিছু রং, এটা করা ওটা করা। যেহেতু ছবি দেখার অভ্যাসটা আমার আছে, সেই কারণে সবার ছবি, মোটামুটি অনেকের ছবি দেখছি, সেইখান থেকেই একটা জায়গা। পরে দেখি কি, এইটা কবিতা লিখতে গেলে যে ধরনের ভাষিক যে পরিমণ্ডলে যেতে হয়, ছবি করতে হয় না। ছবি আঁকতে গেলে একদম মানে ইমাজিনেশনটা হাতে নিয়ে আসলে হয়, তা যা একটা না একটা আকার দাঁড়াবে। যেহেতু আমি কিন্তু ফর্মাল ছবি আঁকি না, আমি এক্সপ্রেশনিস্ট ছবির, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট ছবি আঁকি। ফলে সেই জায়গায়, অর্থাৎ আপনার ছবি আঁকাটা, আমরা যেরকম জানি যে কবিতা লেখার ঘটনাটার ক্ষেত্রে যেটা ঘটে, যে
ধরা যাক যে কুবলাই খান নামে একটা বিখ্যাত কবিতা আছে, কোনো এক ইংরেজ কবির, আমি এখন নাম মনে করতে পারছি না। তো সেটাকে ধরে বলা হয় যে অটোমেটিক রাইটিং, যে জায়গাটা বলা হয়। হ্যাঁ, হতে পারে। তো আপনার ছবি আঁকার ব্যাপারটা কি এরকমের অটোমেটিক? হ্যাঁ, অটোমেটিকই। মানে যেহেতু আমার এই কোভিডের মধ্যে আমি একদম ছিলাম, আমার শিশিরের এই ওর কঠিন অবস্থার মধ্যে আমাকে কয়েকটা রং দিয়ে যায়, ওর যে বেঁচে থাকার রং, সেইটা দিয়ে আমি এই খেলতে খেলতে তারপরে আমাকে আরো অনেক আর্টিকেলগুলো, ওইখানে রং পাওয়া যায়, এখানে রং পাওয়া যায়। ছবি নিয়ে তো আপনার একটা এক্সিবিশনও হয়েছে বোধহয় এর মধ্যে। হ্যাঁ, ছবি নিয়ে আমার 4-5টা এক্সিবিশন হয়েছে। একটা সুইডিশ ক্লাবে হয়েছে, তারপরে দ্বীপ নামের ওখানে 2টা হয়েছে, কলা কেন্দ্রে। ওখান থেকে আমার একটা, পরে একজন বুড়ি মহিলা, সে কয়েক মাস আগে মারা গেছে, উনি আমাকে কিছু টাকা দিয়েছিলেন, হ্যাঁ, একটা অ্যালবাম করার জন্য। সেই কলা কেন্দ্রের সঙ্গে ওই স্প্যানিশ একটা অ্যালবাম হয়েছে, আপনি দেখেছেন হয়তো, একটা অ্যালবাম হয়েছে, এইটুকুই। কিন্তু তারপরে আমি দেখি কি, এইটা যখন আমার হঠাৎ করে মনে হয় কি, কিছু হঠাৎ করে মনে হয় একটু রং টং মার, তখন এইটা গিয়ে এইটার ভাষার যে ব্যাপকতা তার চাইতে কম, ছোট। অর্থাৎ দুইটার মধ্যে দুই ধরনের আনন্দ বা দুই ধরনের কমফোর্ট, দুই ধরনের আনন্দ, কিন্তু ধৈর্য অনেক কবিতাতে লাগে বেশি। কবিতা অনেক গুঁড়ো ব্যাপার কবিতার থেকে। হ্যাঁ, তারপরে কিন্তু ছবি আঁকাতে সেই জিনিসটা, ছবিটা আমি যা মনে হয় তাই, কারণ আমি এটা ধরেই নিয়েছি যা মনে হয় তাই। এবং দেখলাম যে ওই ঢালিয়াল মামুন, আমাদের বন্ধু, চিটাগাং ইউনিভার্সিটি থেকে, উনি একজনকে এইখানকার গ্যালারিকে বললো তাবরেজির বাসায় যাও, তাবরেজি ভাইয়ের বাসায় গিয়ে ওর ছবিগুলো দেখা তারপরে একটা এক্সিবিশন করো। এই আমার প্রথম এক্সিবিশন হয়। আমি জানিও না যে আমার এক্সিবিশন হবে। মোস্তফা আসলো, অমুক আসলো, তখন আসলো, কিন্তু দেখলাম যে ওই ছবিগুলা ওরা না হোক আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হইলেও লোকজন অ্যাপ্রিসিয়েট করতেছে। দেন মানে ওরা যা হয় আর কি। পরে কাগজে লেখা হলো টেলিভিশনে, আপনাদের টেলিভিশন, অমুক নানান টেলিভিশনে কথা টথা বলতে গেল। আমি এই কথাই বলছি যে আমি কোনো প্রস্তুতি জানি না। এইটাকে আমি আগেও লেখা জিনিসটাকেও আমি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মনে করি। কবিতাই বলি, ছবিই বলি, যাই বলি, আমি সবকিছু, ধর্ম বলি, সবকিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, তো সেইটা আমার কাজে। আমি যে 2 ঘন্টা দাঁড়িয়ে, কি শুধুই ফিজিক্যাল নাকি মেন্টালও? আমার মনে হয় যে এটা ভাইস ভার্সা, এটা সবসময় একই, এটাকে আলাদা করে ফেলা যায়। আচ্ছা আচ্ছা, আলাদা করে ফেললে মুশকিল আছে। তো এই যে একটা স্পিরিট তৈরি হয় কোনো না কোনো অ্যাঙ্গেলের, যে যেভাবে বড় হয় সেইভাবে তার স্পিরিটটা বড় হয়। কিন্তু দেখা যাবে ছবির মধ্যে যেমন উচ্চকণ্ঠ ছিল আমার কবিতা এক সময়ে, যে কারণে আমাকে অনেক বিপদে পড়তে হয়েছে। আমি বলছি যে উচ্চকণ্ঠ ছিল, আবার ছবিতে ঢোকার পরেও ছবি আমার কোনোদিন সরল দেয় না। আপনি দেখবেন যে অল দ্য লাইনস আর কার্ভেচার, সমস্ত লাইন প্রায় কার্ভেচার আমার ছবিতে, কোনো স্ট্রেইট লাইন নাই। তো এইটা হলো যে একটা হতে পারে যে কবিতাও আমার মানে এরকমের কার্ভি লাইন নাকি? কার্ভি লাইন না, লাইনটা কার্ভি না, কিন্তু কথা, লাইন মানে মিনিং এর কথা কিন্তু আমি একটু শক্ত করে বলে ফেলি। আচ্ছা, কবিতার বিষয়ে আমরা যেরকম শুনে থাকি, আমাদের চারপাশে যেটা হয় যে আমরা যারা কবিতা লেখেন দীর্ঘদিন ধরে, আপনি 80-র দশক থেকে লিখছেন, আমরা যেরকম জানি আর কি, সেই জায়গা থেকে বলছি। তো কবিতার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, দীর্ঘদিন লেখার পরে এক ধরনের সিগনেচার দাঁড়ায়, এক ধরনের আইডেন্টিটি দাঁড়ায়, যে কবি হিসেবে উনি কেমন, ওনার ধরন কি, হ্যাঁ, ওনার বৈশিষ্ট্য কি, এগুলো দাঁড়ায়। সেটা আপনার যেমন দাঁড়িয়েছে, আমরা চারপাশে যেমন আপনার বসা ভাতের ভৈর, যেটা বসা ভাতের ভৈর, তো এইটা বোধহয় কবিতার সংগ্রহ, এরকম একটা না, এটা ছোট বই, বা অন্যান্য যে বইগুলো আছে কবিতা নিয়ে আপনার, সেগুলোতে আমরা দেখব যে অন্যদের কবিতা যেরকম হয়, বা 60 এবং তার পূর্ববর্তী সময়ের কবিতার যে ধরন, ভাষিক ধরন বিশেষ করে, সেই ভাষিক ধরনের থেকে এই কবিতাগুলো কিন্তু একটু আলাদা ধরনের, মানে ভাষাটাই আলাদা হয়ে গেছে। আর ধরেন যে ভাব প্রকাশ বা ব্যঞ্জনার জায়গা, সেগুলো তো আছেই। তো এই আলাদা করার ব্যাপারটা কি মানে আপনার সচর্চিত? না, নাথিং ইন্টেনশনাল। আমি কোনোদিনই কোনো কিছু এই সমস্ত বললাম যে আমি তো ওভাবে লিখিই নাই, কোনোদিন আঁকিও নাই। আমার যেটা হলো কি, যে একটা জিনিস, আমার কিন্তু বেসিক্যালি পরিবারটা গানের,
হ্যাঁ, যেটা 71-এর দুর্ঘটনায় মানে যে সমস্ত যুদ্ধের কারণে আমাদের সব পুড়িয়ে দিল বাড়িঘর, তো ভাইরা যুদ্ধে, তো তখন আমি এইগুলো আমাদের আব্বা শুধু আমি দেখছিলাম যে ডুগিটা নিয়ে গ্রামে গেল, হ্যাঁ, আমরা যেখানে পালাইছিলাম। তো এইটা ছিল গানটার প্রতি আমার একটা, আমাদের বাসায় একটা বড় একটা ডুগি। ডুগি মানে কি? ডুগি তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডাইনা ডুগি মানে তবলার, আরেকটা আছে কিন্তু এমনি শুধু হাত দিয়ে এরকম করে বাজায়। শূন্য হাতের যেটা, হ্যাঁ, ডুগি, আর একটা হলো তবলা, একটা হলো ডুগি। তো ওই ডুগিটা ওটা যেহেতু পিতলের থাকে, মানে পিতল কিংবা এসে, তো ওইটা আব্বা নিয়ে যেত আমাদের বাড়ি যখন পুরাই দিল সিরাজগঞ্জে। তো তারপরে ভাইরা হারায় গেল, তারপরে যুদ্ধ খবর পাইলাম। তো এই বেদনা আমার মাকে কাটাইতে খুব মুশকিল হয়েছে। তারপরে আমার ফ্যামিলির ভিতরে এক আত্মীয় আমার দুই ভাইকে ধরে দেওয়ার ব্যবস্থা করছিল, ফলে আমার মুক্তিযুদ্ধের সময় তারা আমার পাশের বাড়ির আমার আত্মীয় হয়তো, কিন্তু এইটা আমি জীবন ভুলতে পারি না। এগুলোর জন্য কিছু ক্রোধ এবং বেদনা আমার সবসময় আছে। তো কিন্তু আমি ওই এক্সট্রা কোনো মনোযোগ দেই নাই, কিন্তু কবিতার ব্যাপারে ধ্বনিটা আমার মনে হয় কানটাকে দিয়ে কবিতা শুনতে পারার একটা জায়গা আমার আছে। বোনরা যখন আবৃত্তি করতো, ভাইরা আবৃত্তি করতো, আমার সেজু ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, মারা নাই উনি যে কবিতা লিখতেন, তো আমি দেখতাম এই রিসাইটেশন, যেমন আমি 72 সনে সুধীন দত্তের কবিতা আমি প্রথম বই পাই। তো এগুলো আমার কানটাকে কিছুটা হয়তো রপ্ত করছে, কিন্তু আমি এই সুরেলা জায়গাটায় আমি মনে হয় যে থেকে গেছে। আমি কোনো এক্সপেরিমেন্ট করতে যাইনি, কোনো এক্সপেরিমেন্ট আমার করার, আমার কাছে মনে হয় ইট ইজ সামথিং আই এম ডুইং, আই লাইক, বাস দ্যাটস অল। আমার ভালো লাগে, আমি করি, বাস, আর কিছু করার দরকার নাই। কিন্তু একেবারে তারপরে হলো একজন যখন সবগুলো 8-9টা বই বেরোবে এই সময় জায়গা, তখন তো আর এখন বুড়ো হয়ে এসেছে, একটু অসুস্থ, ফলে আর নতুন কিছু করার জায়গা নাই। কিন্তু আমার লেখার ইচ্ছা ছিল, ফিকশন লেখার ইচ্ছা ছিল, কিছু প্রবন্ধ একটু ছোট ছোট লিখেছে, আর লেখার ইচ্ছা ছিল, কিন্তু আমার চোখ আমাকে এবং শরীর আমাকে সেই উপায়টা দেয় না। তো তখন আমি বইগুলো একটা সংগ্রহ করার একজন বলেছিলেন, তো আমি সংগ্রহ করার জন্য একজনকে এডিটর নিয়োগ করলাম, কিন্তু উনি প্রতিভাবান একজন বাংলাদেশের কবি, উনি বইগুলো নিয়ে আর আমাকে দিলেন না। হ্যাঁ, তো উনি বইগুলো দিলেন না, আমার কাছে আর কোনো আমার বই নাই। তো এখন আমি বইহীন, ফলে হয় কি যে বইহীন, বউ আছে কিন্তু বই নাই, মানে আপনার বইগুলোই আপনার কাছে নেই? আমার কাছে নাই। আমি অনেক কষ্টে জোগাড় করে দিছিল অনেকে, নারায়ণগঞ্জ থেকে। আর সে আপনার প্রথম বই কত সালে বেরিয়েছে? প্রথম বই আমার বেরোয় 1993-তে। আচ্ছা, 1993-তে এটা সে আমাদের আবিদ আজাদ বের করেছিল, উদ্বাস্তু চিরকুট। হ্যাঁ, তারপরে কিছু ছেলে পেলে একটু যারা এই রাজনীতির সঙ্গে কাজ করতে অ্যাক্টিভিস্ট, ওরা বের করছিল আবাগাবা নামে একটা বই। হ্যাঁ, তো এই আস্তে যা হোক এরকম করে করে কিছু বই হয়। তো এখন আমার কাছে কোনো কবিতা নাই, তো আই হ্যাভ টু রাইট। আমি বোধহয় আর লিখতে সক্ষম হব না, সেই তারুণ্যতার পাবো না। কাঁচা লেখাই হোক, আমার লেখা খুব ভালো না, বৈশিষ্ট্যমণ্ডিত না, কিন্তু আমি বলি আই হ্যাভ মাই স্পিরিট স্টিল, এটা ক্যারি করি উইদাউট দ্য পোয়েমস, হ্যাঁ, উইদাউট দ্য এনিথিং। তো রংটা নিয়ে খেলি। আমি জীবনকে সেভাবেও দেখি না, মানে শিল্প সাহিত্য আমার কাছে সেরকম কোনো মতবাদ না, সেইভাবে আমি দেখি না। জীবনের কোনো মতবাদকেই আমি নেই না। বেসিক্যালি মতাদর্শবাদকে ত্যাগ করার একটা ভয়ঙ্কর সময় আমার তৈরি করতে হয়েছিল। আমি কোনো মতাদর্শে বিশ্বাস করি না, মতাদর্শবাদ যেটা, হ্যাঁ। তো সেইটার থেকে যখন আমি দূরে চলে যাই, তখন দেখি যে নাথিং ওয়ার্কস, অনলি আমি আমার যেটা আমার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব, আমি খুব বন্ধু প্রেমিক। কিন্তু তারপরে যখন এই অনেক আহত হইতে হয় অনেক রকমের কবিদের কাছ থেকেও, আমি দেখলাম কবি সমাজটা আমাদের দেশে তত ভালো না। হ্যাঁ, আমি যতটুকু অন্য আরবিতেও আমার কবিতা ছাপা হয়েছে ছিল ওকাজ নামে একটা দৈনিক পত্রিকাতে। একজন সুদানি ইংলিশম্যান, যিনি শেক্সপিয়ারের উপর গবেষণা করেছিল, সুদান থেকে বই আছে কিন্তু আউটকাস্টে। তো উনি আমার ওকাজে কবিতা ছাপছিলেন 5-6টা, আমি ফ্র্যাগমেন্ট করে করে অনুবাদ করে দিয়েছিলাম, যেহেতু আমি ভালো ইংরেজি পারি না। তো যা হোক, কিন্তু তারাও যেহেতু আমি আরবি টাকায়ও যেহেতু আমাকে টাকা দিছিল, ফলে আমার কাছে ধারণা হয় যে ওদের যে ওরা যত
এখনো আর সৌদি আরবও যে কবিতার ব্যাপারে যে ব্যাপ্তিটা, সঙ্গীতের যে ব্যাপ্তিটা আমাদের দেশে এখনো সেভাবে তৈরি হয় নাই। কেন? এইটা হয় নাই। আমাদের মনে হয় যে আমাদের ইনস্টিটিউট এইটাকে আমাদের বোধহয় এই যে ধর্ম সমাজ হইতে পারে, কিংবা আমাদের যে সমাজের নানান প্রচুর স্কুল অফ থট যেগুলো, সেগুলো ওই এই জিনিসগুলোকে, স্বাধীন জিনিসগুলোকে, মানে আমি ওর কাছ থেকে নিব, সে আমার কাছ থেকে নিয়ে আমরা বরদাস্ত করি না। এটা আমার খুব মনে হয় আমাদের এডুকেশনের মধ্যে নাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা যখন পড়তাম, তো আমি দেখেছি যে সেখানে শিক্ষকরা প্রশ্নের উত্তর দিতে চায় না, ঘুরিয়ে অন্যভাবে। তো এই জায়গাগুলো আমি খুব বেদনা হতো। ফলে আমি কিন্তু মাস্টার্স করি নাই, আমি কিন্তু পুরোটা শেষ করি নাই। শেষ না করে আমি চলে গেছিলাম। চলে যাওয়ার অন্য কারণ আছে, আমি সেগুলো বলবো।